আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা আমাদের জাতীয় অধ্যাপক ডাক্তার এ.কে আজাদ খান তার একটি আলোচনাকে নিয়ে একটু পর্যালোচনা করব। আরোগ্য নিকেতন নামে একটি অনুষ্ঠানে তিনি এই কথাগুলো বলছিলেন। তিনি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এবং আ তিনি আমার মতে এখনো আমাদের যে ওজন আমাদের কিভাবে বাড়ে সে সম্পর্কে সাংঘাতিক রকমভাবে বা একেবারে ভুল প্রমাণিত হওয়া একটি তত্ত্বকে বিশ্বাস করেন, একটি ধারণাকে বিশ্বাস করেন এবং এই বিশ্বাসের প্রভাবে আসলে এই বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মতন প্রতিষ্ঠানটি এখন আম কি বলে যে খোঁড়াচ্ছে। এটি মানুষের উপকার করার পরিবর্তে অপকার করছে, মানুষের ক্ষতি করছে। কারণ এর প্রধান হিসেবে, এর সভাপতি হিসেবে আ প্রফেসর এ.কে আজাদ খান আ ভুল প্রমাণিত একটি তত্ত্বকে এখনো সত্য বলে বিশ্বাস করেন। তো আ চলুন এ বিষয়ে পর্যালোচনা করার আগে আমার পরিচয়টা আমি আপনাদেরকে চট করে একটু দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদাত হোসাইন। আমি অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিং সম্পন্ন করেছি আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে সেই ২০২০ সালে। তারপরে এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে লেখাপড়া করছি এবং বাংলাদেশ থেকে টাইপ 2 ডায়াবেটিসটাকে নিরসন করা বা নিরসন তো নয়, নির্মূল করাটা আমার একটি স্বপ্ন। আমি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। এবং এই টাইপ 2 ডায়াবেটিস রোগটিকে যেহেতু কিটোজেনিক ডায়েট ব্যবহার করে উপশম করা সম্ভব, আমি বিশ্বাস করি যে কিটোজেনিক ডায়েট সম্পর্কিত তথ্য সাধারণ মানুষকে যদি সহজ ভাষায় আমরা বুঝিয়ে দিতে পারি, যেটা অত্যন্ত সহজ আসলে, তাহলে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, সঠিক জীবনধারা অনুসরণ করতে পারবেন এবং বাংলাদেশ থেকে টাইপ 2 ডায়াবেটিসটা উবে যাবে, হাওয়া হয়ে যাবে। তো আম চলুন এবারে ফিরে গিয়ে তাহলে আলোচনা শুরু করি। তো আ ব্যক্তিগতভাবে উম মানে আ উনি অত্যন্ত নামকরা অত্যন্ত সম্মানিত একজন প্রফেসর, বাংলাদেশের জাতীয় অধ্যাপক হয়েছেন এমনি না। অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ। কিন্তু আ আজকে আমি আপনাদের সামনে যে প্রমাণ উপস্থাপন করব বা আ হ্যাঁ, দলিলগুলো উপস্থাপন করব সে থেকে আপনারা দেখতে পাবেন যে উনি আসলে বিজ্ঞানের সর্বশেষ যে আম ডেভেলপমেন্ট যেটাকে বলি আমরা যে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে ওয়াকেবহাল নন এবং সে কারণে উনার দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি আসলে বাংলাদেশে ডায়াবেটিস রোগটি যে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে সেখানে একটা ভূমিকা রাখছেন। এই বাংলাদেশে ডায়াবেটিস রোগটা ছড়িয়ে পড়াটা খানিকটা উনারই দায় আসলে। উনাকেই আমি দোষ দেব খানিকটা। কারণ ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির কারণে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমাদের অধীনস্থ প্রতিষ্ঠানের মধ্যে কি নিয়ম নীতি পরিচালনা করা হবে, গ্রহণ করা হবে সেটাকে নিয়ন্ত্রণ করি। আর আ সুতরাং যদি ভুল কথা আমি বিশ্বাস করি তাহলে আমার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের মধ্যে তার একটা নেতিবাচক প্রভাব থাকবে। আর সেই প্রতিষ্ঠান যদি সারা দেশের লক্ষ, লক্ষ মানুষকে সেবা দেয় তাহলে আমরা সঠিক সেবার জায়গায় অপসেবা, অপচিকিৎসা দেব, অপতথ্য দেব এটা আ উম হওয়াটাই স্বাভাবিক। এবং আমি সেই দাবিই করি যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আসলে সাধারণ মানুষকে অপতথ্য এবং অপচিকিৎসা দিয়ে দ্রুত মানে নতুন, নতুন ডায়াবেটিক রোগী তৈরি করছে এবং পুরনো ডায়াবেটিক রোগীদেরকে দ্রুত কবরের দিকে পাঠাচ্ছে। তবে এর বিষয়ে কোনো ডাক্তাররাও বিশেষ উচ্চবাচ্য করেন না। তার কারণ আমি যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে যে এর সঙ্গে প্রচুর মানে অর্থকড়ির একটা বিশাল সম্পর্ক রয়েছে। ডায়াবেটিক রোগী যত তৈরি হবে, তত বেশি হার্টের রোগী তৈরি হবে, তত বেশি কিডনির রোগী তৈরি হবে, তত বেশি চোখের অসুখ হবে, মস্তিষ্কের অসুখ হবে, হাড়ের অসুখ হবে ইত্যাদি, ইত্যাদি সমস্যাগুলো চলবে। তার মানে এই বিষয়গুলো নিয়ে প্রশিক্ষিত যে ডাক্তাররা, তারা প্রচুর রোগী পাবেন, প্রচুর কামাই হবে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো প্রচুর পয়সা কামাবে। তার মানে এক দল আসলে রীতিমতো আ রোগী যত বাড়বে, তত তারা পয়সা বেশি কামাবেন। সুতরাং তাদের পক্ষে রোগী কমানোর জন্যে সঠিক তথ্য মানুষের মধ্যে প্রচার করার চেষ্টা করাটা বোকামি হবে। আর টাইপ ইসের এই বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কথাই যদি চিন্তা করে দেখেন, যদি তারা চেষ্টা করে বাংলাদেশ থেকে টাইপ 2 ডায়াবেটিসটাকে বিদায় করে দিতে পারেন, তাহলে ডায়াবেটিক রোগী যদি না থাকে বাংলাদেশে, তাহলে ডায়াবেটিক সমিতি দিয়ে কি হবে? তার মানে এই সমিতির যে অস্তিত্ব সেটাই নির্ভর করে যে বাংলাদেশে ডায়াবেটিক রোগী থাকুক। না থাকলে পরে ডায়াবেটিক সমিতির দরকার থাকবে না। তো সেজন্যে তারা এই যে ডায়াবেটিস সমিতির উদ্দেশ্য হিসেবে ডায়াবেটিস সারিয়ে ফেলাটা যে এটা মুখ্য উদ্দেশ্য হবে না, সেটা তো যৌক্তিকভাবে আমরা বুঝতেই পারি। তো এটা আসলে বিশাল ব্যবসা অ্যাম এবং খুব সম্ভবত সেই ব্যবসার কারণেই উনারা এই ভুল আচরণের মধ্যে পড়েন। আচ্ছা আমি একটা জিনিস চট করে চেক করে নিই যে রেকর্ডিং ঠিক মতন হচ্ছে কিনা। কারণ এর আগেও এই ভিডিওটাকে চালিয়ে কথা বলেছি। তারপরে ০.৫ ঘন্টা বকবক করার পরে দেখলাম রেকর্ডিং কিছু হয়নি। তো আবার সেজন্য শুরু করতে হয়েছে। তো
যাই হোক চেষ্টা করছি ভিডিওটাকে শর্ট করে রাখার। আপনাদের সামনে অনেকগুলো দলিল উপস্থাপন করব। সেজন্যে দ্রুত চলুন করি। ১ম এ উনার কথাগুলো শুনি। উনার কথাগুলোর সমস্যাটা কি আমি আপনাদেরকে একটু হাইলাইট করব। তারপরে চলে যাব দলিলে। তো শুরু করছি। আমি আরেকটা জি, খুবই ভয়াবহ ব্যাপার বলছি যে আপনি খাচ্ছেন, কত ক্যালোরি খেলেন ওর গায়ে লেখা নাই। খাচ্ছেন, কত ক্যালোরি খেলেন সেটা গায়ে লেখা নাই। তার মানে উনার দৃষ্টিতে ক্যালোরি কতটা খাচ্ছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই না? আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে ক্যালোরি গণার বা গণনা করার এই ধারণাটাই একটা বোকামি। অথচ যে খাদ্যের ক্যালোরি ভ্যালুটা, খাদ্যের ভ্যালুটা যদি প্যাকেটের গায়ে লেখাটা আইনত কম্পালসারি করা থাকতো, তাহলে মানুষ খেলেও তো জেনে শুনে খেত। জেনে শুনে ওই যে পুরান বাংলা কবিতা জেনে শুনে বিষ করেছি পান। এখানে অনেকগুলো সমস্যা রয়েছে উনার কথার এই অংশটাতে। সে একটা হচ্ছে যেমন ধরুন কোন খাবারে কত ক্যালোরি রয়েছে এটা আসলে নিশ্চিতভাবে কেউই হিসেব করে দিতে পারেন না। মানে কারণ আপনি কোন জমিতে একটা খাবার চাষ করেছেন, একটা উদ্ভিদ চাষ করেছেন। তারপরে সেখান থেকে একটা ফল হয়েছে। সেই ফলের মধ্যে কতটা ক্যালোরি থাকবে, কতটা পুষ্টি উপাদান থাকবে, ঠিক একই ফল অন্য একটা জমিতে চাষ হলে, ভিন্ন পরিবেশে চাষ হলে একই সমান হবে না। তো অ্যা গরুর মাংস, একটা গরুর চর্বি বেশি ছিল, একটা গরুর চর্বি কম। একটা গরুর মাংসের ভেতরে চর্বি পরিমাণ বেশি রয়েছে, আরেকটাতে পরিমাণে কম রয়েছে। সেই অবস্থাতে আপনি তুলনা করবেন কি করে যে এক্সাক্টলি কত ক্যালোরি কোন খাবারে রয়েছে? এটা হিসেব করা সম্ভব হয় না। আর এই হিসেব যদি এই আমাদের গরুর মাংস যারা বিক্রি করে বা মাছ যারা বিক্রি করছেন, জেলে অথবা এই কসাই এদেরকে যদি করতে বলা হয়, তাহলে তো তাদের খরচ অনেক বেড়ে যাবে। কারণ প্রতিটা গরু জবাই করার পরে তাদেরকে সায়েন্টিস্ট ভাড়া করতে হবে যারা এসে আ গরুর দেহের বিভিন্ন অংশ থেকে মাংস তুলে নিয়ে তারপরে পরীক্ষা-নিরীক্ষা করে হিসেব করে রিপোর্ট দেবেন যে এই মাংসে এতটা ক্যালোরি রয়েছে এবং সেই অনুযায়ী তারা ক্যালোরি স্টিকার লাগাবেন। তো এটা সম্ভব না। তো এই অবাস্তব, অসম্ভব একটা ঘটনাকে যদি সরকারকে ওনারা পরামর্শ দিয়ে থাকেন যে এটা করা উচিত। এই অসম্ভব জিনিসটা সরকার করবে না। এ এটাতে অবাক হওয়ার কি আছে? আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ক্যালোরিটাই একটু পরে আমি যেটা আপনাদের প্রমাণ দেখাবো যে ক্যালোরির এই ধারণাটাই যে ক্যালোরিটাই সবথেকে গুরুত্বপূর্ণ কথা এই ধারণাটাই ভুল। তো তাহলে এটা সরকার কেন করবে? তো জেনে শুনে তো বিষ কম খাইতো, তাই বটেই। না? তো সেটাও তো আমরা এনফোর্স করতে পারিনি। যদিও আমরা ডায়াবেটিস সমিতির থেকে সরকারকে সাজেশন দিয়েছি, কিন্তু ল মেকাররা তো তারা তো ব্যবসায়ী মানুষ। ফাস্টফুড ব্যবসায়ী বেচাই অনেকদের হুম। ব্যবসা। তো তারা তো ওটা করতে রাজি হয়নি। আপনার কাছে তো তার মতে ল মেকার যারা আইন প্রণেতা, তারা যেহেতু ব্যবসার সঙ্গে যুক্ত, সেই কারণে তারা এই আম আইন হিসেবে খাবারের গায়ে কত ক্যালোরি সেটা লিখে দিতে রাজি হননি। তো আমি অবশ্য তার থেকেও জটিল কারণ দেখতে পাচ্ছি যে এই ঘটনাটা একটু আগে যেমন বললাম যে এই ঘটনাটা করাটা এত জটিল যেটা করতে গেলে খরচ বেড়ে যাবে অনেক, খাবারের দাম বেড়ে যাবে যেটা ইসেরা এই খাদ্য এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা সেটা করতে চাননি যৌক্তিক কারণেই। কারণ শুধু একই খাবার তার দাম বাড়িয়ে দিয়ে তো লাভ নেই। একই খাবার তার আমরা হিসেব-নিকেশ করতে গিয়ে খরচ বেশি করলাম, সায়েন্টিস্ট ভাড়া করতে হলো। তাদের খরচ দিতে গিয়ে আমরা দেখা গেল শেষে ভোক্তার কাছে জিনিসের দাম বেড়ে গেল। তো সেটাতে তো লাভ নেই। আর বিশেষ করে যখন এই ধারণাটাই ভুল। তবে একটা কথা আমি এক্ষেত্রে বলব যে উনি সরকারকে দায় দিলেন যে সরকারের সঙ্গে যারা আইন প্রণেতা যারা, তারা যেহেতু ব্যবসার সঙ্গে যুক্ত এই কারণে তারা কত ক্যালোরি খাবার রয়েছে সেটা লিখে দিলে তাদের ব্যবসায় ক্ষতি হতো। সেইজন্যে তারা এটা করেননি। এরকম তো উনি নির্দেশ করলেন, তাই না? তো ঠিক একই কথা কিন্তু উনার ক্ষেত্রেও খাটে। উনার নিয়ন্ত্রিত বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ক্ষেত্রেও খাটে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি রোগী সেরে গেলে থাকবে না। সেজন্য উনারা ডায়াবেটিক রোগীদেরকে সারাতে চান না। এদের ডায়াবেটিসটাকে যে উপশম করে দেবেন সেটা তারা চান না। তারা চান এমন ব্যবস্থাপনা দেয়া হবে যাতে করে তাদের রোগটা থাকে এবং উনারা বছরের পর বছর ধরে সেই রোগকে ম্যানেজ করতে পারেন। এটার ব্যবস্থাপনার জন্যে তাদের কাছে রোগী বারবার আসে এবং তারা রোগীদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে আ মানে সাহায্য করার ভাব করতে পারেন। ভাব ধরবেন যে তারা সাহায্য করছেন কিন্তু আসলে সাহায্য করবেন না। কারণ আরেকটু জিনিস খেয়াল করে দেখুন একটু আগেও বলেছি যদি রোগী থাকে, এই রোগীরা ধীরে তাদের হার্টের সমস্যা হবে, কিডনির সমস্যা হবে, মস্তিষ্কের সমস্যা হবে। ১০০০ টা অসুখ হবে, ১০০০ রকমের ডাক্তারদের কাছে তারা যাবে, ১০০০ রকমের ব্যবসা এখানে হবে, ১০০০ রকমের ঔষধ তারা খাবে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সেখান থেকে প্রফিট পাবে। আর সেজন্যই কিন্তু দেখবেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যে বিভিন্ন অনুষ্ঠান, আপনি যদি যান ২-১ টাতে আমি গিয়েছি, দেখবেন অমুক ফার্মাসিউটিক্যাল কোম্পানি এর খরচ দিচ্ছে, অমুক ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটাকে স্পন্সর করেছে, সৌজন্যতায় দেখিয়েছে।
কারণ কি? তারা যদি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কাজকে তারা মনে করতেন যে তাদের রোগী কমিয়ে দিচ্ছে, তারা কি পয়সা দিতেন? না, দিতেন না। তারা বাংলাদেশ ডায়াবেটিক সমিতিকে এত সাহায্য করেন, তার কারণ হচ্ছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কর্মকাণ্ডে তাদের রোগী বাড়ছে। তো সেটা হচ্ছে মূল বিষয়টা। চট করে কারেন্ট চলে গেল এবং অ্যাম আমি পড়লাম বিপদে। কারণ আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো এরপরে প্রমাণ হিসেবে সেটা তো তাহলে গন্ডগোল লেগে গেল। আমাকে দেখতে না পাচ্ছেন সেটা না হয় মাফ করে দেয়া যায়। তো আমি তাহলে এক কাজ করি, আমার আম ইটাকে চালু করি। মোবাইল অ্যাপটাকে সরি মোবাইল অ্যাপ তো নয়। কোথায় গেল আমার সেটিংটা? পোর্টেবল ওয়াইফাই যেটা, সেটাকে চালু করি। ওয়াইফাই, পোর্টেবল হটস্পট চালু করি। তো আমি হটস্পটটাকে চালু করে দিয়ে এইবারে অ্যা ছেড়ে যা, এটাকে ছোট করি। ছোট করে এইবারে আমার নেটওয়ার্কটাকে চেঞ্জ করি। চেঞ্জ করে কোথায় গেল? তো ১০০০ টা এসছে কিন্তু আমার এটা তো আসেনি এখনো। জলদি ফাস্টফুড বেচাই অ্যাম ওনাদের হুম, ব্যবসা। তো ফাস্টফুড বেচাই ওনাদের ব্যবসা। আর অ্যা আমি দেখতে পাচ্ছি ঔষধ এবং চিকিৎসা সেবা বিক্রি করাই আপনাদের ব্যবসা। ফলে আপনারা সঠিক তথ্য মানুষকে দিচ্ছেন না। যাক আমি কানেক্ট করে ফেলেছি। এইবারে চলুন আমরা অ্যা ক্যালোরির ধারণাটাই যে সবথেকে গুরুত্বপূর্ণ নয়, সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কিছু প্রমাণ তুলে ধরি। আ এইখানে আমরা প্রফেসর বেন বিকম্যান তার একটি আলোচনা থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। প্লে করো। নেট কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যাওয়াতে এখন আমার সবকিছুই So খানিকটা these are the স্লো। same general strain of animal. So same type of mouse, to be more accurate in my language. তিনি একটি গবেষণার কথা আলোচনা করছেন, যেই গবেষণায় কতগুলো ইঁদুর নিয়ে কাজ করা হয়েছিল। একই জাতের, একই রকমের ইঁদুর। কিন্তু এদের মধ্যে একটা তফাৎ ছিল। সেটা হচ্ছে যে এক দল ছিল লেপটিন রেজিস্ট্যান্ট। লেপটিন যে হরমোনটা রয়েছে, সেই হরমোনের সংকেতে এরা কাজ করে না বা এদের দেহে লেপটিন হরমোনটা কাজ করছিল না। আর অন্য দলটা ছিল স্বাভাবিক, সুস্থ। তাদের লেপটিন কাজ করছিল। তো সেই মানে গবেষণাটি নিয়ে তিনি আলোচনা করছেন। তো চলুন আমরা বাকি কথাটা শুনি। Housed in the identical conditions and given the exact same type and amount of food. And that last point is very important. That's what's called pair feeding. So you take normal animals and pair feed them with leptin mutant animals. They're given তিনি বললেন যে এদেরকে রাখাও হয়েছিল একদম একই রকম পরিবেশে এবং এদেরকে খাবারও দেয়া হয়েছিল একই খাবার একই পরিমাণে। এই ২ দলের ইঁদুরকে খাবার দেয়া হয়েছিল একই পরিমাণ, যেটাকে ইংরেজিতে ওনারা বলেন পেয়ার ফিডিং। তো পেয়ার ফিডিং করা হয়েছিল। the exact same number of calories. And guess তার মানে কি? এই ইঁদুরগুলোকে এক্সাক্টলি একেবারে অ্যা একই পরিমাণ ক্যালোরি খাবার খাওয়ানো হয়েছিল। একই পরিবেশে তারা ছিল, একই জাতের ইঁদুর। শুধু পার্থক্য হচ্ছে একটা লেপটিন রেজিস্ট্যান্ট আরেকটা লেপটিন রেজিস্ট্যান্ট নয়। guess what happens? কি The হয়েছিল? leptin mutant animals become fantastically obese. যেই ইঁদুরগুলো লেপটিন রেজিস্ট্যান্ট ছিল, সেইগুলোর সাংঘাতিকভাবে মোটা হয়ে গেল। আর অন্যদিকে যে ইঁদুরগুলো, সেগুলোর কিন্তু ওজন সেভাবে বাড়ল না। Even though they're eating the exact same number of calories. Now, again, insulin has gone up by multiples, so it is still the insulin that really matters at the level of the fat cell. But leptin, of course, is the one who's driving the tempo here and changing things. তো তিনি আবার একটু ব্যাখ্যা করলেন যে মোটা হয়ে যাওয়ার পেছনে তো ইনসুলিন হরমোনের ভূমিকা অবশ্যই আছে এবং এই ইঁদুরগুলোর ক্ষেত্রে তাদের ইনসুলিন হরমোনটা আসলে সাংঘাতিকভাবেই বেড়ে গিয়েছিল। সেটা দেখা গিয়েছে। তো যেটা নির্দেশ করে যে লেপটিন হরমোনটা খানিকটা নিয়ন্ত্রণ করে যে কত দ্রুত আপনি ওজন আম আ বাড়াতে পারবেন। যদিও ওজন বাড়ানোর কাজটা কিন্তু করবে ইনসুলিন হরমোনটাই। But it is still a necessary change through insulin. But even still, keep in mind, please, when people are saying no, obesity is just purely a matter of calories in, calories out. This is evidence that directly proves that wrong. যারা বিশ্বাস করে যে আপনি ওজন নিয়ন্ত্রণের জন্যে কত ক্যালোরি খাচ্ছেন এবং কত ক্যালোরি খরচ করছেন সেইটাই সবথেকে গুরুত্বপূর্ণ কথা। এই কথা যারা বিশ্বাস করে, এই গবেষণাটি তাদের সেই ধারণাটিকে পুরোপুরি মিথ্যা বলে প্রমাণ করল।
that again, as much as I try to be diplomatic and say, no, of course, calories do matter. And of course, in most instances, we're not dealing with people who have a leptin mutation. But even still, they cannot state with this such an obvious example in mind of these leptin mutant animals, which are leptin deficient animals, they cannot say that hormones don't matter. তো যদি কেউ এইরকম কথা বলেন, তাহলে তাদের সাংঘাতিক রকমই ভুল হবে এবং এই কথাটি কোনো বিজ্ঞান শিক্ষিত মানুষ আসলে বলতেই পারেন না যে হরমোনের কোনো ভূমিকা নেই। শুধু ক্যালোরিটাই ফ্যাক্টর। যেটা একটু আগে আমরা আমাদের প্রফেসর এ.কে আজাদ খানের মুখ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে ক্যালোরিটাই সবথেকে বড় কথা। অথচ ক্যালোরিটা সবথেকে বড় কথা নয়। তো আ শুনলেন প্রফেসর বেন বিকম্যানের মুখ থেকে। এবারে চলুন আমরা প্রফেসর ডেভিড লাডউইগ উনি হার্ভার্ড পাবলিক স্কুল অফ হেলথের একজন অধ্যাপক এবং শিশু রোগ বিশেষজ্ঞ। শিশুরা মোটা কেন হয় সেই বিষয়ে তিনি অনেক গবেষণা করেছেন। তো তিনি এই বিষয়ে যে কথাগুলো বলছেন সেটা আমরা একটু পড়ে দেখি। ওনার এই লেখাটার টাইটেল হচ্ছে বা শিরোনাম হচ্ছে দ্য ফ্যালাসি অফ দি এমটি ক্যালোরি। এমটি ক্যালোরির যে ভ্রান্তি বা ভুল ধারণা এই সম্পর্কে তিনি আলোচনা করছেন। তো তিনি শুরু করেছেন এভাবে, ফান্ডামেন্টাল প্রবলেম উইথ দি ক্যালোরি ব্যালেন্স ভিউ অফ ওবেসিটি ইজ দ্যাট ইট কনসিডার্স অল ক্যালোরিজ অ্যালাইক রিগার্ডলেস অফ সোর্স ইন সাম অবভিয়াস অকওয়ার্ড ওয়েজ। তো যারা এই ক্যালোরি ব্যালেন্স, ক্যালোরি ভারসাম্যর এই যে দৃষ্টিভঙ্গি, এটাকে সঠিক বলে বিশ্বাস করেন, তারা সব ক্যালোরিকেই একইভাবে বিবেচনা করেন। তাদের উৎস কী বা আ এবং উৎসটাকে খানিকটা যেন অগ্রাহ্য করে তারা এই ধারণাটি করেন। উৎস বলতে এখানে যে এই ক্যালোরিটা কোন খাবার থেকে আসছে, তারা সেটাকে গুরুত্ব দেন না, কিন্তু খাবারের মধ্যে কতটা ক্যালোরি রয়েছে সেটাকেই সবথেকে গুরুত্ব দেন। যেটা কিনা অনেক ক্ষেত্রে অত্যন্ত অনভিপ্রেত বা খানিকটা অপ্রীতিকর একটা বা অস্বস্তিকর রকমভাবে তারা এই দাবিটা করে থাকেন। ইন সাম অবভিয়াসলি অকওয়ার্ড ওয়ে তিনি বলছেন। অ্যাকর্ডিং টু দিস ভিউ, এই যে ধারণা সেই ধারণা মতে আ পেস্ট্রি অ্যান্ড আ পিচ উড অ্যাফেক্ট দ্য বডি ইন দ্য সেম ওয়ে সো লং অ্যাজ উই কনজিউম দেম ইন দ্য সেম অ্যামাউন্টস ভায়োলেটিং বেসিক নিউট্রিশনাল কমন সেন্স। তাদের মতে, অর্থাৎ এই দৃষ্টিভঙ্গি মতে, আপনি একটা পেস্ট্রি খান আর একটা পিচ ফল খান, দুটো যদি ক্যালোরির মাত্রা একই হয় তাহলে সেটা আপনার দেহে একই ফল দেবে। যদিও এই দাবিটা আসলে যে পুষ্টিবিদ্যার যে একদম আ প্রাথমিক পর্যায়ের কিছু ধারণা যেগুলো আমরা জানি, সেই ধারণার বিরোধী। তো ইফ দিস ওয়্যার ট্রু, যদি এই কথাগুলো সত্যই হইতো যে একটা পিচ এবং একটা পেস্ট্রি ২ টা একই ক্যালোরি পরিমাণ হলে এটা আমাদের দেহে একই ফল হবে, এই কথা যদি সত্য হতো তাহলে why would we need dietitians at all? তাহলে আমাদের ডায়েটেশিয়ান রাখার দরকারটা কি? ডায়েটেশিয়ান থাকার দরকারটা কি? Whose primary job is to advise which foods to eat and which to avoid? যাদের মূল কাজটাই হচ্ছে আমাদেরকে তারা বলেন কোন খাবারগুলো খেতে হবে আর কোন খাবারগুলো খাওয়া যাবে না। তো যদি ক্যালোরিটাই মূল কথা হতো তাহলে আর কোন খাবার প্রশ্নটা আসে কোত্থেকে? আসে না তো। তাই না? অথচ আ ডায়েটিশিয়ানরা রয়েছেন। ডায়েটিশিয়ানদের কাজের কারণে আমরা স্বাস্থ্যগত পার্থক্য দেখি। যেটা এই তত্ত্বটাকে একেবারে এটা যে ভুল এটা প্রমাণ করে দেয়। Some calories seem to be more equal than others. তার মানে আ কিছু ক্যালোরি অন্য ক্যালোরির তুলনায় ভিন্ন বলেই প্রতীয়মান হয়। তো এই অ্যাম আ আর্টিকেলটিরই শেষে তিনি একটা চমৎকার কথা বলেছেন। আমি সেটা এখন আপনাদেরকে পড়ে শোনাই। তো এখানে বলেছেন, "ইন ফ্যাক্ট বাস্তবে ফুডস উইথ সিমিলার নিউট্রিয়েন্টস ক্যান এফেক্ট হরমোনস অ্যান্ড মেটাবলিজম ইন প্রোফাউন্ডলি ডিফারেন্ট ওয়েজ। Determining whether we store or burn calories, build fat or muscle, feel hungry or satisfied, struggle with weight or maintain a healthy weight effortlessly, and suffer from or avoid chronic inflammation." তো তিনি কি বললেন? তিনি বলছেন যে আ একই খাবার, মানে একই খাবার নয়, খাবার যাদের মধ্যে একই রকমের পুষ্টি উপাদান রয়েছে, সেইগুলো আমাদের যে দেহের হরমোন এবং আমাদের দেহের যে বিপাক প্রক্রিয়া, এই দুটোকে অত্যন্ত
গুরুত্বপূর্ণভাবে অত্যন্ত অর্থবহভাবে ভিন্ন, ভিন্ন উপায়ে প্রভাব ফেলতে পারে। অর্থাৎ ২ টা খাবারের যদিও এর মধ্যে পুষ্টি উপাদান একই থাকলো, ক্যালোরি একই থাকলো কিন্তু খাবার দুটো কি তার উপর ভিত্তি করে আমাদের দেহের উপরে ভিন্ন প্রভাব ফেলবে। এই প্রভাবগুলো কিরকম হতে পারে? ডিটারমাইনিং ওয়েদার যেটার উপর ভিত্তি করে ঠিক হবে যে, যে আসলে আমরা কি শক্তি জমাবো নাকি পুড়িয়ে ফেলবো? আমরা কি পেশি তৈরি করব নাকি চর্বি তৈরি করব? আমরা কি ক্ষুধার্ত অনুভব করব নাকি আমাদের পেট ভরে গিয়েছে সেরকম অনুভব করব? আমরা কি আমাদের ওজন নিয়ে স্ট্রাগল করব, ওজন নিয়ে এই যুদ্ধ করব? নাকি সহজেই আমাদের ওজনকে ম্যানেজ করতে পারবো? আমরা কি এই ক্রনিক ইনফ্ল্যামেশন এ ভুগবো কিনা? এই সমস্ত কথাগুলো নির্ভর করবে কোন খাবারটা আমরা খাচ্ছি তার উপরে। যদিও একই খাবার বা একই পুষ্টি উপাদান অন্য খাবারেও থাকতে পারে যেটা আমাদের দেহকে ভিন্নভাবে প্রভাব ফেলবে। অর্থাৎ কোন খাবারটা খাচ্ছি এটা গুরুত্বপূর্ণ। খাবারটার কত ক্যালোরি সেটা সেরকমভাবে গুরুত্বপূর্ণ নয়। যদিও ক্যালোরির ভূমিকা অবশ্যই কিছু রয়েছে, কিন্তু সেটাই মূল কথা নয়। এবারে চলুন আমরা ডাক্তার জেইসন ফাংয়ের কাছ থেকে এই বিষয়ে একটু শুনি। উনি একটা মানে আমি পুরো ভিডিওটা দেখালে অনেকগুলো তথ্য আপনাদেরকে দেখাতে পারতাম। কিন্তু উনি একটা randomized control trial অত্যন্ত উচ্চমানের গবেষণা। তার উপর ভিত্তি করে আমাদেরকে দেখাচ্ছেন যে ক্যালোরি কম করে খাওয়ার পরেও মানুষ কিন্তু ওজন কমাতে সক্ষম হয়নি। এই গবেষণা বহুদিন আগে হয়ে গিয়েছে। তো এই তথ্যগুলো আমাদের যে যারা ওজন নিয়ন্ত্রণ নিয়ে কাজ করেন, যারা ডায়াবেটিস নিয়ে কাজ করেন তাদের জানা থাকার কথা আমরা আশা করি। কিন্তু একটু আগেই দেখালাম যে প্রফেসর এ.কে. আজাদ খান যে কথা বলছেন সেই কথার প্রমাণ করে যে তিনি এই বিষয়টি জানেন না। যাই হোক আমি বকবক না করে আপনার চলুন আমরা ডক্টর জেসন ফাংয়ের মুখ থেকে তথ্যগুলো শুনি। It, however, does not mean that simply cutting your calories is going to lead to weight loss. ক্যালোরি খাওয়া কমিয়ে দিলেই আপনার ওজন কমে যাবে এই কথা কিন্তু এতে প্রমাণ হয় না। উনি একটি গবেষণার কথা নিয়ে বলছিলেন। তো কেন সেটার প্রমাণ এইবারে দিচ্ছেন? For that, we use the randomized controlled trial. ক্যালোরি কমালেই ওজন কমবে এই কথাটি যদি আমরা দাবি করতে চাই, যদি বলতে চাই যে ক্যালোরি কমানোর কারণেই ওজন কমে, তাহলে আমাদের করতে হবে randomized control trial অর্থাৎ পক্ষপাতহীন নিয়ন্ত্রিত গবেষণা করতে হবে। We take two groups of people, we give them different interventions and see if they can lose weight. তার যেখানে ধারণাটা হচ্ছে আমরা ২ দল মানুষ নেব, একই রকমের ২ দল মানুষ নেব, নিয়ে তাদেরকে ২ রকমের যে চিকিৎসা এক্ষেত্রে আ সেই চিকিৎসা তাদের উপরে প্রয়োগ করব এবং তারপরে ফলাফলে দেখব যে কাদের ওজন বেড়েছে বা কাদের ওজন বাড়েনি। তার উপর ভিত্তি করে বুঝতে পারব যে কোন আম চিকিৎসাটা ওজন বাড়াচ্ছে বা কমাচ্ছে। The biggest of these studies was the Women's Health Initiative, which আর এই রকমের সবথেকে বড় যে গবেষণাটি হয়েছে, সেই গবেষণাটার নাম হচ্ছে উইমেনস হেলথ ইনিশিয়েটিভ। এই গবেষণাটি প্রায় $৭০০ মিলিয়ন খরচ করে করা একটি গবেষণা, যেখানে ৫০,০০০ মহিলাকে নিয়ে গবেষণাটি করা হয়েছিল। took almost 50,000 women and randomized them to a low-fat, calorie-restricted diet compared to their standard diet. এখানে ২ দল নারী তাদেরকে ২ ভাগ করে এক দলকে চর্বি কম করে খেতে বলা হয়েছিল। অর্থাৎ চর্বি কতটা খাচ্ছেন সেটাকে কমিয়ে দিতে হবে। আর অন্য দল ছিল স্বাভাবিক আমরা যে খাদ্যাভ্যাস আমাদের প্রচলিত রয়েছে সমাজে সেই খাদ্যাভ্যাস। And what you can see is that over 8 years, these women did in fact reduce the number of calories that they consumed. আর ৮ বছর ধরে গবেষণার পরে দেখা গেল, এর উপাত্ত থেকে দেখা গেল যে যেই মহিলাদেরকে এই কম ক্যালোরি খেতে বলা হয়েছিল তারা আসলে কম ক্যালোরি খেয়েছিল। গড়ে তারা আসলে ৩৬১ ক্যালোরি করে অ্যা কম কমিয়েছে। এই গবেষণা শেষ পর্যন্ত তারা আসলে কম ক্যালোরি খাচ্ছে। As well as increase the amount of exercise by about 10%. As এবং তারা তাদের ব্যায়াম করার পরিমাণও প্রায় ১০% বাড়িয়ে দিয়েছিল। অর্থাৎ এই গবেষণায় নাম লেখানোর আগে তারা যতটা ব্যায়াম করতেন তার থেকে ১০% আরও বেশি ব্যায়াম করেছেন। measured by METs, which are metabolic equivalents. However, this did not translate into meaningful weight differences. কিন্তু ক্যালোরি কম খেয়েও এবং ব্যায়াম বেশি করেও তাদের ওজনে বিশেষ পার্থক্য দেখা যায়নি। The weight difference between the two groups were in fact less than a kilogram over 8 years.
৮ বছর পরে এই ২ দলের মধ্যে ওজনের পার্থক্য দেখা গেল গড়ে মাত্র ১ কেজি। ৮ বছর ধরে পরিশ্রম করার পরে ওজনের পার্থক্য মাত্র ১ কেজি। It was hardly the only study to show the lack of efficacy of restricting calories alone. এছাড়াও মানে এই গবেষণাটি যে একমাত্র গবেষণা তা নয়। এছাড়াও আরো অনেকগুলো গবেষণা রয়েছে যেটা এই কথাটিকেই প্রমাণ করে। তো আ তারপরে আমি একটু জাম্প করে উনার ভিডিওর আরেকটা অংশে চলে যাই। যেখানে তিনি এই ক্যালোরির ধারণাটা যে You want আসলে to learn new data skills নির্ভরযোগ্য নয়, because এটা কি your বিপদ! job, অ্যাডভার্ট but চলে এলো এই you সময়। don't have time to learn new data. হ্যাঁ, If we look at the energy তো এখন ওই কথাটাকেই তিনি আমাদের সামনে বলবেন যে ক্যালোরিটাই মূল কথা নয়, আরো ব্যাপার আছে। balance equation, that is body fat equals calories in, calories out, we can say perhaps the controlling factor is the hormones which controls our percentage of body fat, which leads us to more calories in or less calories out, depending on if we want to gain or lose body fat. So body fat is always about calories in, calories out, but it's not always under conscious control. And that's the point. The hormonal and the caloric theory don't actually contradict each other. Calories is the currency which it uses, but the question is not whether or not the body is taking more calories in versus calories out as it gains weight. The question is what is controlling the calories in versus calories out? তো তিনি এখানে আরো একটু ব্যাখ্যা করে বললেন যে আমাদের দেহে চর্বি যেটা জমেছে সেটা এইরকমভাবে বলা যায় যে আসলে যতটা ক্যালোরি আমরা খেয়ে নিয়েছি এবং যতটা খরচ করেছি তার পার্থক্যটা হচ্ছে এই বডি ফ্যাট। একথা সাধারণভাবে আমরা বলতে পারি এবং একথা আমাদের কাছে খানিকটা আমরা বুঝতেও পারি যে এটা তো হওয়ার কথা। কিন্তু মূল ফ্যাক্টর যেটা, মূল বিষয় যেটা সেটা হচ্ছে আসলে যে ক্যালোরিজ আমরা কতটা খাচ্ছি, সেটা কেন খাচ্ছি? সেটা আমরা বেশি খাই বা কম খাই, এটা আসলে কিভাবে নিয়ন্ত্রিত হয়? এবং দেখা যাচ্ছে সেটা আমাদের দেহের অনেকগুলো ফ্যাক্টরের উপরে ভূ আ ভূমিকা মানে ফ্যাক্টর এই ক্ষেত্রে ভূমিকা রাখে। আমরা বেশি খাবো কিনা সেটা নির্ভর করে এই খাবারগুলো কি পরিমাণ, কি হরমোনগুলো নিঃসরণ করছে আমাদের দেহের মধ্যে বিভিন্ন বিষয়। ঠিক একই রকমভাবে কতটা ক্যালোরি আমরা খরচ করব, সেটাও নির্ভর করে আমাদের দেহের মধ্যে এই কি হরমোন রয়েছে, কি খাবার খেয়েছি ইত্যাদি, ইত্যাদি ফ্যাক্টরগুলো। সুতরাং যদিও মানে শুরুতে ঘটনাটাকে অত্যন্ত সহজ মনে হয়, আসলে জিনিসটা অত সহজ নয়। শুধুই মাত্র ক্যালোরি কতটা খেয়েছি আর কতটা খরচ হয়েছে, সেটা মূল কথা নয়। বরং এই খাবারগুলো আমাদের দেহে কি, কি হরমোন অ্যা তৈরি করছে, এই হরমোনগুলো দেহের মধ্যে কি রকমের একটা আরেকটার সঙ্গে প্রভাব বিস্তার করছে, এই হরমোনের প্রভাবে আমাদের দেহের বিপাকীয় মাত্রা বাড়ছে না কমছে, এই সমস্ত অনেক বিষয়গুলো এর মধ্যে হিসেবের মধ্যে আসতে হবে। যেটা পুরো বিষয়টাকে অত্যন্ত জটিল করে ফেলে। তো অন্য কথায় শুধু ক্যালোরিটাই যে মূল কথা, তা নয়। ক্যালোরিটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের দেহের আরো অনেকগুলো ফ্যাক্টর। তো এবারে চলুন আমি অন্য একটি এম আ প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করি। একটু আগে আমি এটাকে বাংলায় অনুবাদ করেছিলাম। মানে করিয়েছিলাম আরকি ব্রাউজারকে ব্যবহার করে। হার্ভার্ড হেলথ পাবলিশিং, হার্ভার্ড আ মেডিকেল স্কুল সেখান থেকে সেখানে তারা একটি এই আ আর্টিকেল লিখেছিলেন ২০২০ সালে অক্টোবর মাসের ১লা ২০২০ তারা এই আর্টিকেলটি লিখেছেন এবং তারা এই আর্টিকেলটির শিরোনাম যেটা দিয়েছেন সেটি হচ্ছে স্টপ কাউন্টিং ক্যালোরিজ। ক্যালোরির হিসেব করা বন্ধ করো। এদিকে আমাদের অ্যাম প্রফেসর একে আজাদ খান ২০২৪ সালের শেষে এসে বলছেন, আমাদের খাবারের মধ্যে যদি ক্যালোরি কত লেখা থাকতো তাহলে ভালো হতো। অথচ হার্ভার্ড ২০২০ সালে বলে দিয়েছে যে ক্যালোরির হিসেব করার ধারণাটাকেই বাদ দাও। এটা সাহায্য করছে না। তো এখানে তারা আ কি করতে হবে সেটার কথাতে ১ম এই একদম শুরুতেই বলে দিয়েছেন, "Put the focus on food quality and healthy lifestyle practices to attain a healthy weight." আপনার যদি একটা স্বাস্থ্যবান ওজন আপনি ধরে রাখতে চান, তাহলে আপনি খাদ্যের যে গুণগত মান, সেটার দিকে মনোযোগ দিন এবং আপনি হেলথি লাইফস্টাইল অর্থাৎ স্বাস্থ্যকর জীবনাচার, তার দিকে মনোযোগ দিন। তো আ এখানে তাদের আ এ এ এই জায়গাটুকু আমি একটু পড়ে শোনাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। Most people have been taught that losing weight is a matter of simple math. অধিকাংশ মানুষকে শেখানো হয়েছে যে আমাদের ওজন কমানোটা একটা সাধারণ গাণিতিক সমস্যা। Cut calories, specifically
কাট ক্যালোরিজ অর্থাৎ আপনাকে ক্যালোরি কমিয়ে খেতে হবে। সেটাই মূল কথা। স্পেসিফিক্যালি 3500 ক্যালোরিজ অ্যান্ড ইউ উইল লুজ পাউন্ড অর্থাৎ আপনি যদি ক্যালোরি কমান যেমন যদি 3500 ক্যালোরি কমিয়ে ফেলতে পারেন দেহ থেকে তাহলে আপনার 1 পাউন্ড ওজনের চর্বি অর্থাৎ প্রায় আধা কেজির কাছাকাছি ওজনের চর্বি কমে যাবে। But as it turns out, experts are learning that this decades-old strategy is actually pretty misguided. কিন্তু এখন বিজ্ঞানীরা আবিষ্কার করছেন যে এই যে দশকের পর দশক ধরে আমাদেরকে যে এই যে কৌশলটি যেটা শেখানো হয়েছে এটা আসলে একটা ভুল স্ট্র্যাটেজি। এটা একটা ভুল কৌশল। This idea of a calorie in and calorie out when it comes to weight loss is not only antiquated, it's just wrong, says Dr. Fatima Cody Stanford, an obesity specialist and assistant professor of medicine and pediatrics at Harvard Medical School. হার্ভার্ড মেডিকেল স্কুলের একজন চিকিৎসক ডাক্তার ফাতিমা কোডি স্ট্যানফোর্ড তিনি বলছেন যে এই যে ধারণাটা যে ক্যালোরি কম খেলেই আপনার মানে কম ক্যালোরি খাওয়া এবং বেশি ক্যালোরি খরচ করা এটাই আমাদের ওজন নিয়ন্ত্রণের পথ এই ধারণাটা একেবারে সহজ কথায় ভুল একথা তিনি এখানে বললেন The truth is that even careful calorie calculations don't always yield uniform results. সত্য কথাটা হচ্ছে বা বাস্তবতা হচ্ছে যে খুব কেয়ারফুলি খুব সাবধানতার সঙ্গে আমরা যদি ক্যালোরির মাত্রা নিয়ন্ত্রণ করি এবং হিসেব করি তারপরেও এটা থেকে কিন্তু একই রকম ফল সবসময় পাওয়া যায় না যেটা নির্দেশ করে যে এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে হাউ ইয়োর বডি বার্নস ক্যালোরিজ ডিপেন্ড অন আ নাম্বার অফ ফ্যাক্টরস আপনার দেহ কী পরিমাণ ক্যালোরি পুড়িয়ে ফেলবে সেটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে ইনক্লুডিং দ্য টাইপ অফ ফুড ইউ ইট যে রকমের খাবার আপনি খাচ্ছেন তার উপর নির্ভর করে ইয়োর বডি মেটাবলিজম আপনার দেহ কী পরিমাণ শক্তি পোড়ায় সেটার উপর নির্ভর করে অ্যান্ড ইভেন দ্য টাইপ অফ অর্গানিজমস লিভিং ইন ইয়োর গাট এবং আপনার পেটের মধ্যে যে ব্যাকটেরিয়ারা রয়েছে তাদের রকম পরিমাণ তাদের স্বাস্থ্য এই সমস্তগুলো তার উপরে প্রভাব ফেলে ইউ ক্যান ইট দ্য এক্সাক্ট সেম নাম্বার অফ ক্যালোরিজ as someone else yet have very different outcomes when it comes to your weight আপনি অন্য আরেকজনের সঙ্গে তুলনা করে একেবারে একই পরিমাণ ক্যালোরি খেতে পারেন কিন্তু বা একই খাবারও খেতে পারেন একই খাবার না একই পরিমাণ ক্যালোরি খেতে পারেন কিন্তু তারপরেও কদিন পরে দেখতে পাবেন যে আপনার দেহে এটার যে ভূমিকা ওজনের ক্ষেত্রে অন্য মানুষটার দেহে যে ওজনের ক্ষেত্রে এটার ভূমিকা সেটা ভিন্ন হয়েছে যদিও আপনাদের ক্যালোরি খাওয়া কিন্তু ছিল একেবারে এক তো তাহলে আমি হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি রচনা থেকে আপনাদের দেখালাম যে এই ক্যালোরি কত খাবো এই বিষয়টা হিসেব করাটাই একটা ভুল তারপরে প্রফেসর ডক্টর ডেভিড লাডউইগ 2018 সালে তিনি একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন যেখানে তিনি বলেছেন যে ক্যালোরি ইন ক্যালোরি আউট যে ধারণা যে ক্যালোরি বেশি কত খাবো এবং কত খরচ করব এতেই আমাদের ওজন হবে নিয়ন্ত্রিত হবে এই ধারণার থেকেও আরও বড় ব্যাপার হচ্ছে কার্বোহাইড্রেট ইনসুলিন মডেল অফ ওবেসিটি আমাদের ওজনের কার্বোহাইড্রেট ইনসুলিন মডেল মাফ করবেন কার্বোহাইড্রেট ইনসুলিন মডেলটা কি বলে আমরা যদি শর্করা জাতীয় খাবার খাই তাহলে রক্তে ইনসুলিন বাড়ে ইনসুলিন হরমোনটা আমাদেরকে শক্তি জমা করতে নির্দেশ দেয় দেহকে ফলে আমরা এটাকে দেহে জমা করে ফেলি এবং আমাদের ওজন বাড়ে এবং এটা নিয়েও গবেষণা হয়েছে উনি ইনফ্যাক্ট এই গবেষণাতেই বেশ কতগুলো গবেষণাকে পর্যালোচনা করে দেখিয়েছেন যে এই ঘটনাটা একেবারে একটা অবভিয়াস ব্যাপার আসলে উদাহরণ হিসেবে তিনি টাইপ 1 ডায়াবেটিক এবং টাইপ 2 ডায়াবেটিকদের কথা বলেছেন দেখি সেটা এখানে বললেন নাকি না এই গবেষণাটিতে সেই কথাটি উল্লেখ করেননি সেই কথাটি উল্লেখ করেছেন বোধহয় এর পরের গবেষণাটাতে লেখাটাতে যেখানে তিনি বলেছেন যে এই যে এটা ওনার কথা প্রফেসর ডেভিড লাডউইগ তার কথা তিনি হার্ভার্ড মেডিকেল স্কুলের একজন প্রফেসর একজন ডাক্তার এবং একজন পিএইচডি করা প্রফেসর তিনি বলছেন উই নো দ্যাট এক্সেস ইনসুলিন ট্রিটমেন্ট ফর ডায়াবেটিস কজেস ওয়েট গেইন আমরা জানি যে ইনসুলিন বাইরে থেকে অতিরিক্ত ইনসুলিন দিয়ে চিকিৎসা করলে ডায়াবেটিক রোগীদের ওজন বাড়ে এটা আমরা জানি অ্যান্ড ইনসুলিন ডেফিসিয়েন্সি কজেস ওয়েট লস এবং ইনসুলিন যদি দেহে না থাকে ইনসুলিনের ঘাটতি যদি পড়ে তাহলে মানুষের ওজন কমে
অ্যান্ড অফ এভরিথিং উই ইট, এবং আমরা যা খাই তার সবই হাইলি অ্যান্ড অফ এভরিথিং উই ইট, এবং আমরা যে খাবারগুলি খাই তার মধ্যে হাইলি রিফাইন্ড অ্যান্ড র্যাপিডলি ডাইজেস্টেবল কার্বোহাইড্রেটস প্রডিউস দ্য মোস্ট ইনসুলিন। এবং আমরা যে খাবার খাই তার মধ্যে হাইলি রিফাইন্ড যে এবং র্যাপিডলি ডাইজেস্টেবল, যেগুলো রিফাইন্ড কার্বোহাইড্রেট এবং যেগুলো খুব দ্রুত হজম হয়, সেই রকম শর্করা খেলে আমাদের রক্তে ইনসুলিন হরমোন সব থেকে বেশি নিঃসৃত হয়, আমাদের দেহে ইনসুলিন হরমোন নিঃসৃত হয় সব থেকে বেশি, যেটা নির্দেশ করছেন যে আসলে এই ফ্যাক্টরটা আমাদের ওজনের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে। টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে এই কথাটি আসলে আমরা দেখতে পাই। টাইপ 2 ডায়াবেটিকদের রোগে দেহে ইনসুলিন বেশি থাকে। এদের সাধারণত এরা মোটা হয়। এদেরকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করলে এদের ওজন আরও বাড়ে এবং এরা ওজন কমাতে পারে না। অন্যদিকে টাইপ 1 ডায়াবেটিক, তাদের ইনসুলিন নাই, দেহে উৎপাদন হয় না। তাদেরকে যদি ইনসুলিন বাইরে থেকে দেয়া না হয় তাহলে তারা শুকিয়ে মরে যায়। তো সেজন্য তাদেরকে প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ ইনসুলিন তাদের দেহের চাহিদা অনুযায়ী ইনসুলিন দিতে হবে, নয়তো তারা মানুষটা বাঁচবে না। তো তাহলে এক্ষেত্রে ক্যালোরি কত খেলো সেটা ফ্যাক্টর নয়। যদি ইনসুলিন হরমোন তাকে দেয়া না হয় তাহলে বেশি ক্যালোরি খেয়েও মানুষটা বাঁচবে না, তার দেহ শুকিয়ে মারা যাবে। তো যেটা নির্দেশ করে যে ক্যালোরির থেকেও দেহের মধ্যে যে কি হরমোন উৎপাদন হচ্ছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। চলুন পরবর্তী যে দলিলটি সেটা আমি দেখি, আমরা দেখি। এটি সিডনি ইউনিভার্সিটি থেকে প্রকাশিত একটি কি বলে আর্টিকেল। এটা একটা অপিনিয়ন পিস, একজনের মতামত, এটা বলা যেতে পারে। ২০২৩ সালের ৫ই জুলাই তারা এটা প্রকাশ করেছেন। তারা বলেছেন, "ইটস টাইম টু বাস্ট দি ক্যালোরিজ ইন ক্যালোরিজ আউট ওয়েট লস মিথ।" তো ওজন কমানোর এই ক্যালোরি ইন ক্যালোরি আউট যে ধারণাটি, এই ভ্রান্ত ধারণাটিকে ভেঙে ফেলার বা এটাকে বাতিল করার সময় এসে গিয়েছে, দাবি করছেন তারা। আ তো এখানে আমি যদি এই এদের যে সারমর্ম যেটা ছিল আরকি, সেই সারমর্মের দিকে যাই, তাহলে তারা এখানে বলেছেন, "দ্য ক্যালোরিজ ইন ক্যালোরিজ আউট ফর্মুলা ফর ওয়েট লস সাকসেস ইজ আ মিথ বিকজ ইট ওভার সিম্পলিফাইজ দি কমপ্লেক্স প্রসেস অফ ক্যালকুলেটিং এনার্জি ইনটেক অ্যান্ড এক্সপেন্ডিচার।" আমাদের দেহে আমরা যে ক্যালোরি গ্রহণ করি এবং যে খরচ করি, এর বিষয়গুলোকে, এর মতন জটিল প্রক্রিয়াকে এই যে ক্যালোরি ইন ক্যালোরি আউট ধারণাটি একেবারে বেশি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করতে গিয়ে ভুল করে ফেলে। এটাকে এত সহজ করে ফেলার চেষ্টা করা হয়েছে যে আমরা ভুলভাবে এটাকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছি। More importantly, it fails to consider the mechanisms our bodies trigger to counteract the reduction in energy intake. এবং এই ধারণাটি, আমরা ক্যালোরি খাওয়া কমিয়ে দিলে আমাদের দেহের মধ্যে এই কম ক্যালোরি আসার কারণে যে কতগুলো আ প্রক্রিয়া শুরু হয়ে যায়, এই কম ক্যালোরি খাওয়ার কারণে দেহ যে একটা অভাব বোধ করে এবং সেই অভাবের কারণে আমাদের দেহের মধ্যে যে নিরাপত্তার কতগুলো প্রক্রিয়া শুরু হয়ে যায়, এই ধারণাটিকে, এই যে ক্যালোরি ইন ক্যালোরি আউট ধারণা, সেটাকে ইগনোর করে, সেটাকে অগ্রাহ্য করে, যেটা বোকামি। So, while we may achieve short-term weight loss following the formula, you will likely regain it. যদিও স্বল্প মেয়াদে এটা কিছু উপকার আমাদের করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা আপনাদের ক্ষতি করবে। আ আচ্ছা, আর তার থেকেও বড় কথা, যেটা আরো যে ঘটনা ঘটে, ক্যালোরি কাউন্টিং ক্যান ডু মোর হার্ম দেন গুড। এই ক্যালোরির হিসেব করাটা আমাদের উপকারের থেকে অপকার বেশি করতে পারে। Taking the pleasure out of eating and contributing to developing unhealthy relationship with food. কারণ এটা আমাদের এই খাদ্যের সঙ্গে আমাদের যে সম্পর্ক, খেতে আমরা ভালোবাসি, সহজ কথা। এই সম্পর্কের মধ্যে যেহেতু এই ক্যালোরি ইন ক্যালোরি আউট ধারণাটি হস্তক্ষেপ করে, যেটা দীর্ঘমেয়াদে আমাদের অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। That can make it even harder to achieve and maintain healthy weight. তার মানে এই ঘটনাটা আমাদের দীর্ঘমেয়াদে ওজন কমানো এবং ওজন একটা জায়গায় স্থির রাখার যে প্রচেষ্টা, সেটাকে ব্যর্থ করে দিতে পারে। তো দেখালাম সিডনি ইউনিভার্সিটি থেকে। এবারে হাফিংটন পোস্ট নামে যে একটি আম আ রয়েছে, অনলাইন ওয়েবসাইট রয়েছে, যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। তাদের ক্ষেত্রে দেখুন, ২০১২ সালে, নভেম্বরের ৮ তারিখ ২০১২ সালে ডাক্তার জেইড টেটা নামে একজন আ ডাক্তার, তিনি অ্যা দাবি করেছিলেন যে, "ওয়ান্ট টু লুজ ফ্যাট, যদি আপনি ওজন কমাতে চান, কাউন্ট ইওর হরমোনস নট ইওর ক্যালোরিজ।" তাহলে আপনি আপনার দেহে কি হরমোন উৎপাদন হলো সেটার দিকে মনোযোগ দিন, ক্যালোরির দিকে নয়। তো ২০১২ সালে একজন ডাক্তার এই কথা এই হাফিংটন পোস্টে প্রকাশ করলেন। আমরা সেটাকে না হয় বাদ দিলাম। ২০১৮ সালে ডক্টর ডেভিড লাডউইগ যে নতুন থিওরি দিলেন,
সেটাকেও কি আমরা বাদ দেব? তো আমাদের যে বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার একে আজাদ খান মনে হচ্ছে তিনি সেটাকেও বাদ দিয়েছেন। তারপরে যে হার্ভার্ডের পাবলিক হার্ভার্ড স্কুল অফ মেডিসিন, হার্ভার্ডের মেডিকেল স্কুল তারাও যখন বলছেন যে ক্যালোরি কাউন্টিং করার ধারণাটি ভুল, সেটাকেও বাদ দেব? তো তাহলে মানে আমি যেটা ভাবি, আমি যেটাকে বিশ্বাস করি সেটাই ঠিক, বাকি সমস্ত কথা বিজ্ঞান যাই বলুক এটা আমরা মানতে রাজি না। তো এই আচরণ করলে দেশে ডায়াবেটিস তো থাকবেই। আর ইনফ্যাক্ট সেজন্যই আমি বিশ্বাস করি যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এই প্রফেসর এ কে আজাদ খানের সভাপতিত্বে এখন এটা আম একটা দৈত্য হয়ে উঠেছে আরকি। যেই দৈত্যটা আমাদের দেশে ডায়াবেটিসের মহামারীকে বরং আরো বাড়াচ্ছে। নতুন, নতুন ডায়াবেটিস রোগী তৈরি করছে। কারণ ডায়াবেটিক সমিতির উপদেশটা কি? ঘন, ঘন খেতে হবে। দৈনিক আপনাকে ৫ বেলা কমপক্ষে খেতে হবে। এই কথাটি ডায়াবেটিক রোগীদের জন্য যদিও তারা বলেন, কিন্তু সাধারণ মানুষ শুনলে বিশ্বাস করে যে ডায়াবেটিকদের জন্য যেটা ভালো হবে, সাধারণ মানুষের জন্য সেটা তো নিশ্চয়ই ভালো হবে। সুতরাং মানুষ ঘন, ঘন খাওয়া শুরু করে এবং এই ঘন, ঘন খাওয়ার কারণে শর্করা খাওয়া হয়ে যায় খুব বেশি। কারণ আমাদের দেশে তো শর্করাই আমাদের প্রধান খাবার আসলে। তো ঘন, ঘন খাবারের কারণে শর্করা আমরা বেশি খাচ্ছি। ফলে আমাদের দেহে ডায়াবেটিস রোগটা শুরু হচ্ছে। আর একবার ডায়াবেটিস হয়ে গেলে ওনারা বলেন আর জীবনে সারবে না। সুতরাং আপনি একবার ডায়াবেটিস ধরা পড়লে তখন আপনি আটকা। তখন উনারা আপনাকে বলবেন এবারে একদিকে চিনি খাও, যেটা খেলে রক্তে চিনি বাড়ে, এরপরে ঔষধ খাও যেটা দিয়ে চিনি কমায়। আহাম্মকি কারবার! চিনি আগে বাড়িয়ে তারপরে কমাবো কেন? বরং যদি যেই খাবার খেলে চিনি বাড়ে সেটাকে বাদ দিলেই তো হয়। সাধারণ বুদ্ধি, তাই না? কিন্তু উনারা সেটা বলবেন না। উনারা বলেন যে, "আগে চিনি খাও, তারপরে ইনসুলিন দিয়ে ঔষধ খেয়ে চিনি কমাও।" তো ফলাফলে যেটা হয় সেটা হচ্ছে যে চিনির মাত্রা এভাবে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু অসুখটা ক্রমান্বয়ে খারাপ হয়। সেজন্যই টাইপ 2 ডায়াবেটিক রোগীরা কিন্তু ক্রমান্বয়ে তাদের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট হতে থাকে। হৃদযন্ত্র নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, চোখ নষ্ট হয়, ব্রেইন নষ্ট হয়, হাড্ডি ঠিক মতন করে না, ত্বকের অসুখ হয়। হাজারটা যন্ত্রণায় তারা ভোগেন। তার কারণ হচ্ছে তাদেরকে এই অপতথ্য দেয়া হয়েছে। যাদের এই ডায়াবেটিস রোগ হয়ে গিয়েছে তাদেরকে চিকিৎসা হিসেবে দেওয়া হচ্ছে ইনসুলিন। টাইপ 2 ডায়াবেটিক রোগীকে চিকিৎসা হিসেবে ইনসুলিন দেওয়াটা তাদেরকে আসলে কবরের দিকে ঠেলে পাঠানোর নামান্তর। প্রফেসর বেন বিকম্যান এটা একদম দ্ব্যর্থহীন ভাষায় বলেন যে, আ টাইপ 2 ডায়াবেটিক রোগীকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করা হচ্ছে তাকে রীতিমতো গলা টিপে মেরে ফেলার মতন। আমরা একটু সময় নিয়ে মারছি কিন্তু মেরে ফেলছি। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঠিক সেই কাজটিই করে। তো সেজন্যে অ্যা এটা পরিষ্কার অপচিকিৎসা। যদিও আমি অনেক চেঁচামেচি করছি, অনেক বলার চেষ্টা করছি, কিন্তু কেউ পাত্তা দেয় না। কারণ কি? আমি তো প্রফেসর নই। তো প্রফেসর হয়েছেন বলেই তারা মিথ্যে কথা বলে, ভুল কথা বলেও পার পেয়ে যাচ্ছেন। মানুষকে কবরের দিকে ঠেলে মানুষ হাজার, হাজার মানুষকে মেরে ফেলেও তারা সম্মানিত। আর আমরা যারা বিজ্ঞানকে আসলে আপনাদের সামনে তুলে আনছি, আমাদের কোনো মূল্য নেই আসলে। যেটা দুঃখজনক। আমি আমার তাও চেষ্টা করে যাচ্ছি। ফলাফল তো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আসে। আমরা আমাদের চেষ্টা করে যেতে পারি। তো যাই হোক আশা করি আপনাদেরকে কারেন্ট এসছে এইমাত্র। আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে অ্যা এই যে ক্যালোরির ধারণাটা মূল কথা নয়, বরং গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে অ্যা আপনি কোন রকমের খাবার খাচ্ছেন এবং এই খাবারটা আপনার দেহে কি হরমোনের নিঃসরণ ঘটাচ্ছে, আপনার দেহের বিপাকের মাত্রাকে পরিবর্তন করছে কিনা ইত্যাদি, ইত্যাদি যে বিষয়গুলো। তো অ্যা আজকে এখানেই শেষ করব। তো আশা করব আপনারা এই প্রফেসর এ কে আজাদ খানের এই যে ভ্রান্ত অপতথ্য প্রচার, এই অপতথ্যে বিভ্রান্ত হবেন না এবং যদি টাইপ 2 ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে চান, নিরাপদ থাকতে চান, প্রতিরোধ করতে চান, খাবার থেকে শর্করা খাওয়া কমিয়ে দেবেন এবং ঘন, ঘন খাবেন না। দৈনিক ৩ বেলার বাইরে কোনো খাবার খাবেন না। আর খাবারের প্রতি বেলাতেও শর্করা খাবেন সবথেকে কম এবং খাবেন জটিল শর্করা। অর্থাৎ ওই যে শাকসবজি, আম আ শাক এবং সবজি মাটির উপরে যেগুলো হয় সেগুলোকে প্রধানত খাবেন। যার ডায়াবেটিস হয়ে গিয়েছে অবশ্যই তিনি যদি ঔষধ নিয়ে চিকিৎসা করেন তার ক্ষেত্রে চিকিৎসকের অধীনে পরিবর্তন করবেন। কিন্তু ডায়াবেটিস হয়ে গিয়ে থাকলে আপনারও যেটা করতে হবে শর্করা খাওয়া বন্ধ করে দিতে হবে বা কমিয়ে ফেলতে হবে বা ওই শুধুমাত্র জটিল শর্করা ছাড়া অন্য কোনো শর্করা আপনি খেতে পারবেন না, খাবেন না। যদি সেটা করেন তাহলে অতি দ্রুত আপনার ডায়াবেটিসটা দেহ থেকে বিদায় নেবে, উপশম হয়ে যাবে। এবং যতদিন আপনি এই অভ্যাস চালিয়ে যাবেন, ততদিন ডায়াবেটিস আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। চিনি না খেলে চিনি বাড়বে না। চিনি না খেলে রক্তে চিনি বাড়বে না। তখন আপনাকে ঔষধ দিয়ে চিনি কমাতে হবে না। তো তাহলে আপনি সুস্থ থাকবেন। আপনার মস্তিষ্ক, আপনার কিডনি, আপনার হৃৎপিণ্ড, আপনার চোখ, আপনার হাড় এই সবগুলো জিনিস সুস্থ থাকবে। আপনার স্নায়ুতন্ত্র সুস্থ থাকবে। আজকে এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই
আম কামনা করে বিদায় নিচ্ছি। আর আল্লাহ করুন যেন এই ডায়াবেটিক সমিতির অপতথ্য থেকে আমাদের জাতি রক্ষা পায়। আসসালামু আলাইকুম।